Good morning, sir. Hello. Hello. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning. Good morning, sir. Good Good morning. morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning. তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir, it is visible. Okay. Hello, students. Good morning to all. Good morning, sir. In the previous class, chemistry lab, you are learned how the solution are prepared of different concentration. What is primary standard solution, secondary solution, etc. You are known. Using this concept, today we discuss a lab experiment which is titration of n by 10 standard solution of an acid with an unknown solution of an alkali supply. In n by 10, where capital N represents the normality, which is a concentration term. Those who are present in my Monday remedial class, you are so concerned about this term. What is normality? Normality measure the concentration equal to the gram equivalent weight per liter of solution. What is equivalent weight? It is the new term to you. Equivalent, if we use this equation, স্যার বলো। একটু বাংলাতেও এক্সপ্লেন করবেন। বলবো সব বলবো, একটু ধৈর্য ধরে শোনো, সব ল্যাঙ্গুয়েজই বলবো, শুধু বাংলা ইংলিশ দুটোতেই বলবো, ঠিক আছে? ধৈর্য ধরে শোনো, সবই বলবো। The equivalent weight is the molecular weight divided by number of hydrogen present in acid or number of OH present in base or number of electron transfer in ionic compound. So the normality equation is, that is capital N equals to weight of solute divided এটা OF হবে, OS হয়েছে, OF of হবে weight of solute divided by equivalent weight of solute into volume of solution overall into 1000. So equivalent weight is equals to molecular weight of solute divided by small n. This small n represents the number of hydrogen ion present in acid or OH minus ion present in base or number of electron transfer for an ionic compound. এখন কি বললাম যে তোমরা আগের ল্যাব ক্লাসে যে করেছো সেখানে বিভিন্ন রকম কনসেন্ট্রেশনের সলিউশন কিভাবে তৈরি করে সেটা শিখেছো, যেখানে তোমরা আরো জিনিস জেনেছো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কি, এইসব ব্যাপারগুলো জেনেছো। এখন আমরা একটা ল্যাব এক্সপেরিমেন্ট আলোচনা করব, সেটি হলো কি যে টাইট্রেশন অফ n by 10 স্ট্যান্ডার্ড সলিউশন অফ অ্যান অ্যাসিড with an unknown solution of an alkali supply. এখানে যে এই n by 10, এই n by 10 টা লেখা আছে, এর মানেটা কি? n এর মানেটা কি? এই n টা হলো কি নরমালিটি। আগের দিন যারা আমার সোমবারে রেমিডিয়াল ক্লাস করেছো তারা এই নরমালিটি
টার্মটার সঙ্গে খুবই পরিচিত, কারণ এটা নিয়ে ওই দিন বিস্তর আলোচনা করেছি এবং কিছু একটা দুটো নিউমেরিক্যালসও প্র্যাকটিস করেছিলাম। এখন আরেকবার আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও যে এই নরমালিটির মাধ্যমে একটি সলিউশনের কনসেন্ট্রেশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার, এই নরমালিটিটা কনসেন্ট্রেশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো একটা সলিউশন। কোনো একটি সলিউশনের 1 লিটার মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক অথবা যত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউবল থাকে তার পরিমাণটাকেই বোঝায়। আমরা যদি এই নরমালিটিটাকে ইকুয়েশনে কনভার্ট করি, ঠিক আছে, সেটাকে কি দেখতে পাবো? এই দেখো, এই স্লাইডটা দেখতে পাচ্ছি কি, যে নরমালিটিটাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়েছে, ইকুয়ালস টু কি লিখতে পারি? ওয়েট অফ সলিউট, মানে যেটা দ্রাব দেয়া থাকে তার ওয়েটটা কত দেয়া আছে, ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার এটাকে বলা হয় বাংলায়। সেটা কি হবে সেটা বলছি, ইনটু ভলিউম অফ সলিউশন, সলিউশনটার কত ভলিউম, ইনটু ওভারঅল ইনটু 1000। এখানে একটা টার্ম দেখলে যে ইকুইভ্যালেন্ট ওয়েট। এই ইকুইভ্যালেন্ট ওয়েট অথবা তুল্যাঙ্ক ভার, এই তুল্যাঙ্ক ভার কিভাবে ক্যালকুলেট করব? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু, দ্যাট ইজ কি আছে, মলিকুলার ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই স্মল এন। এখানে যে স্মল এনটা লেখা আছে, মলিকুলার ওয়েট তো আগেই জানিয়েছো ক্যালকুলেট করবে কি করে, কারণ ম্যাম তো এটা নিয়ে ক্লাস করেছেন মলিকুলার ওয়েট কি করে ক্যালকুলেট করে। এই স্মল এনটা হচ্ছে কি, এখানে যে যদি কোনো অ্যাসিড নিই সেক্ষেত্রে অ্যাসিডের মধ্যে কতগুলো হাইড্রোজেন প্রেজেন্ট আছে তার সংখ্যা, অথবা যদি বেস নিই, যে কোনো একটা বেস, তার ক্ষেত্রে যতগুলো OH থাকবে, OH মাইনাস আয়ন থাকবে তার পরিমাণ বোঝাবে বা তার সংখ্যাটাকে বোঝাবে। আবার যদি কোনো আয়নিক কম্পাউন্ড, যেমন ধরো NaCl, KCl, এই সমস্ত কি হলো, এগুলো আয়নিক কম্পাউন্ড, এদের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হবে, অর্থাৎ ইলেকট্রন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, তার সংখ্যাটাই হচ্ছে এখানে বসাতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, কি এক্সাম্পল দেখবো? ধরো H2SO4। H2SO4 কে আমরা কি নামে চিনি? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। এই H2SO4 এর মলিকুলার ওয়েট কত? যে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট প্লাস সালফারের মলিকুলার ওয়েট প্লাস অক্সিজেনের মলিকুলার ওয়েট। এখানে মলিকুলার নয়, অ্যাটমিক ওয়েট। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1, দুটো আছে 2, প্লাস সালফারে কত? 32। অক্সিজেন কটা আছে? 4টে আছে, প্রত্যেকটা 16 করে, 16 ইন্টু 4, টোটাল 64, টোটাল 98। কিন্তু এই যে H2SO4 এর মধ্যে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন, তাই এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার হবে কত? 98 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 49। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কি করে ক্যালকুলেট করবে। Here an acid, that is oxalic acid. Oxalic acid formula কি? C2H2O4.2H2O, which is N/10 concentrated taken as known solution, by which the strength of alkali or basic solution, that is NaOH, sodium hydroxide, is to be calculated, which will be supplied to us. এখানে এই যে এক্সপেরিমেন্টটাতে N/10, এই N/10টা কি বললাম? এই নরমালিটিটা কতটা, তার স্ট্রেংথটা কত, কনসেন্ট্রেশনের একটি অক্সালিক অ্যাসিড নেওয়া হয়েছে, যার সলিউশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে, তার স্ট্রেংথ আমরা জানি। এই অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি বললাম? C2H2O4.2H2O। এই ডট লিখছি কেন? এখানে কি হয়, এই অক্সালিক অ্যাসিড ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, 2 মলিকুল ওয়াটার এরা সবসময় ধরে রাখে। যেমন কপার সালফেটের ক্ষেত্রে কি হয়, CuSO4.5H2O, সেই রকমই এই অক্সালিক অ্যাসিডও কি করে, দুটো ওয়াটার মলিকুলকে অ্যাবজর্ব করে রাখে। তো এই সলিউশনের সাহায্যে একটি বেসিক সলিউশন, যেমন ধরো NaOH, এই NaOH এর কনসেন্ট্রেশনটা আমাদের কাছে জানা নেই, এই NaOH এর কনসেন্ট্রেশনটাকে বার করতে হবে।
ঠিক আছে, এই যে টোটাল প্রসেসটাকে বলা হয় কি টাইট্রেশন। যেহেতু এখানে একটা অ্যাসিডের সাহায্যে একটা বেস অথবা একটা বেসের সাহায্যে একটা অ্যাসিডকে কি করা হচ্ছে, অ্যাসিডের স্ট্রেংথটা বার করা হচ্ছে বা কনসেন্ট্রেশন বার করা হচ্ছে, তাই এই রিঅ্যাকশনকে বলা হয় কি অ্যাসিড বেস টাইট্রেশন। ক্লিয়ার? অ্যাসিড বেস টাইট্রেশন। তো হোয়াট ইজ টাইট্রেশন একটু ক্লিয়ারলি দেখে নি যে টাইট্রেশন কি। Titration is a technique by which a solution of known concentration or strength is used to determine the concentration of an unknown solution. Here the known solution is called titrant. ভালো করে carefully শোনো। The known concentration solution is known as titrant, and solution which concentration is to be calculated is called analyte. In this picture we saw that a burette, this is called burette, a burette which is kept over a conical, this is called conical, over a conical. The titrant which is kept in the burette added dropwise into the analyte by controlling the stopcock. This is stopcock. The analyte kept in the conical, which is placed below the burette. The volume of titrant added from the mark of the burette. অর্থাৎ এই যে টাইট্রেশনটা বললাম, এই টাইট্রেশনটা কি? এই টাইট্রেশন হলো এক ধরনের রিঅ্যাকশন, একটা টেকনিক, বিক্রিয়ার টেকনিক, যেখানে কি হয় একটি জানা স্ট্রেংথের সলিউশনকে কাজে লাগিয়ে একটি অজানা স্ট্রেংথের সলিউশনের স্ট্রেংথ ক্যালকুলেট করা হয়। এখানে যে সলিউশনটার কনসেন্ট্রেশন অথবা স্ট্রেংথ আমাদের কাছে জানা থাকে তাকে কি বলা হবে? টাইট্রেন্ট। ভালো করে শুনবে জিনিসটা। টাইট্রেন্ট কি? যে সলিউশনটার কনসেন্ট্রেশন আমাদের কাছে জানা আছে সেটা হচ্ছে টাইট্রেন্ট। আর যে সলিউশনটির স্ট্রেংথ বার করতে হবে তাকে কি করা হয়? তাকে বলা হয় অ্যানালাইট। এই টাইট্রেন্ট সলিউশনকে বুরেটে রাখা হয়। বুরেট কোনটা? এটা হচ্ছে বুরেট, এই লম্বাটা হচ্ছে বুরেট, এই বুরেটে রাখা হয়। আর অ্যানালাইটকে কি করা হয়? সলিউশনকে কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স। স্ক্রিনটা তোমাদের কাছে দেখা যাচ্ছে খুব ক্লিয়ার ভাবে? না স্যার, একটু আটকা লাগছে। Yes, sir. Yes. আচ্ছা ঠিক আছে। এটাকে বলা হয় কি? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কনিক্যাল। এই কনিক্যালে কি রাখা হচ্ছে? যে অ্যানালাইটকে রাখা হচ্ছে। এই বুরেটকে কনিক্যাল ফ্লাক্সের উপরে স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখা হয়। এখান থেকে বুরেটের এই যে স্টপককে কন্ট্রোল করে ড্রপ করে কি করা হয়? এই টাইট্রেন্টকে এই অ্যানালাইটের মধ্যে অ্যাড করা হয়। এবারে কি হচ্ছে, বুরেটের ভিতরে টাইট্রেটকে অ্যাড করার ফলে ওখানে একটা রিঅ্যাকশন হয়। ইন দিস টাইট্রেশন acid reacts with the base and slowly neutralizes. At the end of this reaction, full neutralization occurs. This is called end point of the reaction. This end point is determined by the color change of the indicator used to it. This indicator shows different colors in different type of solution. What is indicator? Indicators are the chemicals which shows the end point of a reaction by color changing without taking part of chemical reaction. এই ধরনের টাইট্রেশনে অ্যাসিড ও বেস রিঅ্যাকশন করে ধীরে ধীরে কি হয়? প্রশমিত অথবা নিউট্রালাইজড হয়। আমরা জানি অ্যাসিড ও বেসের রিঅ্যাকশনে কি হয়? সল্ট আর ওয়াটার তৈরি হয়, মানে লবণ আর জল তৈরি হবে। আর এই বিক্রিয়ার শেষকে বলা হয় কি? এন্ড পয়েন্ট অথবা ইকুইভ্যালেন্স পয়েন্ট।
রিয়াকশনের এন্ড পয়েন্টটা বোঝা যায় ইন্ডিকেটর বা নির্দেশকের কালার চেঞ্জের দ্বারা। এই ইন্ডিকেটর বা নির্দেশকটাই বা কি? এই ইন্ডিকেটর হলো এক ধরনের কেমিক্যাল পদার্থ যা কোনো বিক্রিয়া শেষ কখন হবে তা নির্দেশ করে নিজের কালার চেঞ্জের মাধ্যমে। এই সমস্ত ইন্ডিকেটর গুলি রিয়াকশনে পার্টিসিপেট করে না। এরা বিভিন্ন ধরনের সলিউশনে বিভিন্ন ধরনের কালার ধারণ করে। প্রত্যেকটি ইন্ডিকেটর একটি নির্দিষ্ট পিএইচ এর রেঞ্জে কাজ করে। এই পিএইচ কি তোমরা আগেই জেনেছো, তাই না? পিএইচটা ভালো করেই পড়েছো কয়েকদিন আগে, একটা ল্যাব ছিল ফার্স্ট ল্যাবটা। তা পিএইচটা এখন আর বেশি কিছু বলছি না। এখানে যে বুলেট থেকে যে টাইট্রেন্ট যোগ করা হয় তার পরিমাণ, এই যে বুলেটের গায়ে দেখতে হচ্ছে বিভিন্ন রকম দাগ দেওয়া আছে, এই বুলেটের গায়ে যে দাগ দেওয়া আছে, এই যে বুলেটের গায়ে এই দাগ থেকে তোমরা কত পরিমাণ অ্যাড করলে সেটা তুমি নোট ডাউন করে রাখবে, ভলিউমটা কাজে লাগবে পরে ক্যালকুলেশনের ক্ষেত্রে। তাহলে এই যে টাইট্রেশনটা বললাম, এই টাইট্রেশনে there are 3 points which are important. So number one is the titrant, which concentration is known to you, which is added to perform the titration, which is usually kept in the burette, in this burette. অর্থাৎ এই টাইট্রেশনের প্রধান তিনটি বিষয়ের মধ্যে একটি হলো কি, যে টাইট্রেন্ট। এই এর কনসেন্ট্রেশন কিন্তু আমাদের কাছে জানা থাকে। এই টাইট্রেন্টকে ড্রপ ওয়াইজ অ্যাড করা হয়, প্রত্যেকে এই বুলেট থেকে অ্যাড করা হয়। নাম্বার 2 is analyte, which concentration unknown to you. Titrant is added to the analyte to perform the titration, which is usually kept in conical flux. It is called conical flux. সেকেন্ড বিষয়টি হলো কি, অ্যানালাইট। এই অ্যানালাইটের কনসেন্ট্রেশন আমাদের কাছে অজানা থাকে। টাইট্রেন্টকে এই অ্যানালাইটের মধ্যে ড্রপ ওয়াইজ অ্যাড করা হয়। এদেরকে সাধারণত কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট কি, the end point or equivalence point. It is a point at which the reaction is completed, which is indicated by the color changing of the indicator. অর্থাৎ এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্স পয়েন্টটা হলো একটু ধরো স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, কি বললাম যে এন্ড পয়েন্টটা বা ইকুইভ্যালেন্স পয়েন্টটা হচ্ছে যে বিক্রিয়াটা শেষ যখন হচ্ছে, অর্থাৎ রিয়াকশনটা যেখানে কমপ্লিট হচ্ছে সেই পজিশন, সেই পয়েন্টটাকে বলা হয়। এই অবস্থাটা বোঝা যায় কিভাবে, যা ইন্ডিকেটর আছে দেওয়া হয়েছে তার হচ্ছে কালার চেঞ্জের মাধ্যমে এটাকে আমরা বুঝতে পারি। নেক্সট কি আছে, so the main thing of the experiment is to determine the strength or concentration of an acid or base by using a known strength base or acid. এই এক্সপেরিমেন্টার প্রধান বিষয়বস্তু হলো কি, যে একটা অ্যাসিড বা বেসের স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হবে কোনো একটি জানা স্ট্রেংথের বেস অথবা অ্যাসিড ব্যবহার করে। এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এবার হচ্ছে now we saw some acid base indicator which shows some color change in different pH value. What are the colors? First column shows indicators, second column shows pH range, and third column shows the color change. Firstly, এখানে দেখবো আমরা কি এই স্লাইডে কিছু কিছু অ্যাসিড বেস ইন্ডিকেটর আছে।
যেটা কি করে বিভিন্ন রকম পিএইচ রেঞ্জে কি করছে, এদের কালার চেঞ্জ কতটা কিভাবে হয় সেটা দেখাচ্ছে। এখানে দেখো এই ফার্স্ট এটা হচ্ছে ইন্ডিকেটর গুলোর নাম আছে, সেকেন্ডটাই কি আছে যে কোন পিএইচ রেঞ্জে এরা কাজ করে বা এই কালারটা চেঞ্জ দেখায় সেটাকে দেওয়া আছে, এবং থার্ড কলামে কি আছে কোন কালার থেকে কোন কালার চেঞ্জ হয় সেটা দেওয়া আছে। ফার্স্ট দেখো মিথাইল রেঞ্জ, এই মিথাইল অরেঞ্জটা কত 3.2 থেকে 4.4 এই পিএইচ রেঞ্জে কাজ করে। এখানে রেড কালার থেকে ইয়েলো কালার হয়ে যায়। এই 3.2 থেকে 4.4 এটা তো আমরা জানি ভালো করে যে 7 এর কম, তাই না? তো এটা কি হবে, এটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ রেঞ্জে কাজ করে। আবার ধরো ব্রোমোমিথাইল ব্লু, এটাও একটা ইন্ডিকেটর, কি করে এটা 6 থেকে 7.6 স্লাইডলি নিউট্রালের দিকে থাকে। এরা কি করে ইয়েলো থেকে ব্লু কালার শো করে। এবার খুব ইম্পর্টেন্ট যেটা আমরা খুব ইউজ করব, যেটা হচ্ছে কি ফেনলফথ্যালিন, যেটা কি 8.2 থেকে 10 অর্থাৎ এই বেসিক মিডিয়াম পিএইচ রেঞ্জে কাজ করে, যেটা হচ্ছে কালারলেস টু পিঙ্ক কালার দেখায়। লিডমাস আছে, লিডমাস কত 5.5 থেকে 8.2 রেড টু ব্লু কালার দেখায়। আবার ধরো ব্রোমোক্রেসল গ্রিন, যেটা 3.8 থেকে 5.4 দেখায় ইয়েলো টু ব্লু। থাইমল ব্লু, যেটা হচ্ছে 8 থেকে 9.6, পুরো অনেকটাই বেসিক সলিউশনের মধ্যে এটা পিএইচটা রেঞ্জটাতে এই ইয়েলো থেকে ব্লু কালার শো করে। এছাড়া দেখো এগুলো দেখলাম আমি কি এটা অ্যাসিড বেস কয়েকটা ইন্ডিকেটর যেগুলো আমরা অ্যাসিড বেস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। নেক্সট দেখো যে some indicators are react to some particular acid based nature. It is mainly depends on the concentration of acid or bases. When the reacting acid and base both are in strong condition, then we can use any indicator showing the slide just before. When the acid is strong but base is weak, then methyl orange is used as a indicator. ঠিক আছে? When the base is strong and acid is weak, then we use the phenolphthalein as a indicator. And when weak acid and weak base both combination, then no suitable indicator is there. But when strong acid and strong base are there, then any indicator is to be used. Any indicator. অর্থাৎ কিছু ইন্ডিকেটর আছে যেগুলো ধরো কি করে যে পার্টিকুলার অ্যাসিড বা বেসের নেচারের উপর ডিপেন্ড করে কালার শো করতে পারে। যখন কোনো রিঅ্যাকশনে অ্যাসিড ও বেস দুটোই স্ট্রং হয় তখন যে কোনো একটি ইন্ডিকেটর ইউজ করা যায়, যেগুলি আমরা আগের স্লাইডে দেখলাম। যখন স্ট্রং অ্যাসিড ও উইক বেস নেওয়া হয় তখন এই মিথাইল অরেঞ্জটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারি, কারণ এটি অ্যাসিডিক পিএইচ রেঞ্জে কালার শো করে। আবার যখন স্ট্রং বেস ও উইক অ্যাসিড নেওয়া হয় তখন কিন্তু ফেনলফথ্যালিন, এই যে ফেনলফথ্যালিন ইন্ডিকেটরটা ইউজ করা যায়, কারণ এটি বেসিক পিএইচ রেঞ্জে অর্থাৎ 3.2 থেকে 4.4 এ কাজ করে। কিন্তু যখন অ্যাসিড ও বেস দুটোই উইক হয় তখন কিন্তু কোনো ব্যবহার করার মতো কোনো ইন্ডিকেটর থাকে না। What is the key point? It is a quantitative analysis of acid base. অর্থাৎ এটি একটি অ্যাসিড বেসের পরিমাণগত বিশ্লেষণ, এটা খুব ভাবে মনে রাখতে হবে। এছাড়াও this titration progress can be monitored by visual indicators, কারণ কিছু কিছু টাইট্রেশন আছে যাদের আমরা বিভিন্ন ডিজিটাল মিটার দিয়েও পরিমাপ করে থাকি, কিন্তু এই টাইট্রেশনকে ভিজুয়াল ইন্ডিকেটর দিয়ে দেখতে পাই। এই হলো টোটাল আমাদের যে মানে প্র্যাকটিক্যালটা, তার থিওরি। এবার ধরো প্রসেস কি কিংবা কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হতে হবে সেটা আমাদের স্যার একটু আলোচনা করবেন। স্যার রুকিন স্যার আছেন? আছে।
আচ্ছা স্যার একটু তাহলে শুরু করুন। আচ্ছা বলছি স্যার আমি একটু সময় নিচ্ছি একটা। আচ্ছা এখানে যে আমি টোটাল বললাম জিনিসটা, তো এখানে কারো কিছু কি বোঝার কোথাও প্রবলেম হচ্ছে বা জানার কিছু দরকার আছে বলো, তোমরা বলতে পারো। স্যার এইটা স্যার আরেকবার বুঝিয়েছেন কি পয়েন্টস মানে হচ্ছে কি এই পয়েন্ট যে টোটাল যে এক্সপেরিমেন্টটা করব আমরা, এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ পরিমাণগত, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বা বেসের পরিমাণ নিয়ে আমাদের কাজ, বুঝে গেল? আর কি এই যে মানে পিএইচ আমাদের যে এই যে ভলিউমটা বা ইন্ডিকেটর ইউজ করে আমাদের দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশনটা শেষ কখন হচ্ছে, বুঝতে পারলো কি? বা কিছু কিছু টাইট্রেশন আছে যেগুলো আমরা বিভিন্ন রকম যন্ত্র ইউজ করে সেখানে দেখতে পাই যে কত ভ্যালু দিচ্ছি বা কত ভ্যালু লাগবে, কিন্তু এখানে আমরা চোখে দেখতে পাচ্ছি যে কালার চেঞ্জের মাধ্যমে যে রিঅ্যাকশনটা কোথায় শেষ হচ্ছে এটাকে বুঝতে পারছি। বুঝতে পারলে ব্যাপারটা? ইয়েস স্যার আর কিছু জানা যাচ্ছে বলো? আর কিছু জানা নেই তাই তো? ঠিক আছে, তাহলে তাহলে স্যার আপনি শুরু করতে পারেন, আমি একটু তাহলে এই নোটটা একটু জানি না। ওকে, গুড মর্নিং। আচ্ছা, প্রথমে আমি যেটা দেখছি তোমাদের 95 স্টুডেন্টস ইজ প্রেজেন্ট ইন দিস ক্লাস, কিন্তু এটাকে ওভার 100 চাই, ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসে তোমাদের হয়েছে স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়েছি, ঠিক আছে? তো ওটার ভিডিওটা বোধহয় এখন আপলোড করা হয়নি, ওটা করে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা অ্যাসিড বেস টাইট্রেশনের প্রসিডিওরের যে এটা প্রিন্সিপালটা সেটা তোমরা রবিশঙ্কর স্যারের কাছ দিয়ে শুনলে, সবকিছু বুঝলে। এবার আমি কিছু দেখাই যে প্রসিডিওরটা কিভাবে কোন কোন অ্যাপারেটাস গুলো লাগবে, হ্যাঁ সেটা আমি একটু দেখাই। আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো, সুদীপ বাবু একটু করে দিন। স্যার আপনার ভয়েস ক্লিয়ার স্যার আসছে না। আপনার নামটা দেখাচ্ছেন, একটু নামটা একবার বলুন। ক্লিয়ার শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার ক্লিয়ার হ্যাঁ, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। ওকে। Yes, sir, it is clear. হুম। আচ্ছা, স্ক্রিন শেয়ার জন্য আমি সুদীপ বাবুকে একটু রিকোয়েস্ট করছি। হ্যালো, হ্যাঁ স্যার, কেউ আপনার মানে নামটা এখানে শো করছে না, আমি দেখছি স্যার। আচ্ছা দেখুন রথীন্দ্রনাথ মন্ডল শো হচ্ছে তো, আমি এখানে দেখতে না পাচ্ছি। নেম হচ্ছে 11488 যেটা দেখাচ্ছে ওটা করে দাও। লাস্টে 44 দেখাচ্ছে, ওটা অন্য নাম দেখাচ্ছে, হুম, এটা নাম অন্য অন্য নাম দেখাচ্ছে একটু। ঠিকই। হ্যাঁ স্যার, নামটা এখানে শো করছে না। তাহলে আমি আমি কি স্লাইড চালিয়ে দিচ্ছি স্যার? আচ্ছা, আমি একবার দাঁড়াও, আমি একবার নতুন করে করি তাহলে, দাঁড়াও। একবার লিভ করে জয়েন করুন, তাহলে হয়তো দেখাবে। এবার দেখা যাচ্ছে তো? এটা রথীন্দ্রনাথ মন্ডল। আচ্ছা, করে দিয়েছি। The no interface is showing. স্যার শুনতে পাচ্ছেন?
যতীন স্যার শুনতে পাচ্ছেন? হুম 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 আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। Is visible. ওকে ওকে। আচ্ছা, আমাদের যে অ্যাপারেটাস গুলো দরকার হবে, প্রথম আমরা দেখছি কি বুলেট, ঠিক আছে? এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপারেটাস বুলেট। এই বুলেটের একটু আমি দিয়ে দিই, এর ডিটেলসটা বলি। এর টোটাল আমাদের ল্যাবে যেটা ব্যবহার করি এটার হচ্ছে টোটাল ক্যাপাসিটি 50 ml, ঠিক আছে? 50 ml কি হয়, উপরে 0 থেকে নিচে 50 যে এই মার্ক গুলো করা আছে, দেখো লেফট সাইডে বুলেট, ওর যেটা থাকে টোটাল ক্যাপাসিটি কত থাকে তাহলে 0 থেকে 50, অর্থাৎ 50 ml পর্যন্ত আমরা এর মেজারিং ক্যাপাসিটি ধরে নিতে পারি, ঠিক আছে? তার বেশি বা কম কিন্তু আমরা নিতে পারি না। তার পাশেরটা হচ্ছে কি বুলেট স্ট্যান্ড। এই বুলেটটাকে বুলেট স্ট্যান্ডে সেট করতে হয়। এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিপেট। এই পিপেটে করে আমরা যেটা আননোন সলিউশন যেটা থাকবে, টাইট্রান এই অ্যানালাইট যেটা থাকবে, সেটা আমরা কি আজকের টাইট্রেশনের জন্য নিচ্ছি অ্যানালাইট কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে এই পিপেট আউট করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম বুলেট, একটা বুলেট স্ট্যান্ড, একটা হচ্ছে পিপেট। নেক্সট আমরা এখানে দেখবো কি আছে, বিকার। এগুলোর সঙ্গে তোমরা আগেই পরিচিত, ঠিক আছে? বিকার আছে। সেকেন্ড হচ্ছে ড্রপার। ড্রপারটাও খুব কাজের জিনিস। এটা কিসে আমরা উই ক্যান ইউজ ড্রপার ফর এ লিটল অ্যামাউন্ট অফ, যখন আমাদের ড্রপ খুব কম পরিমাণের লিকুইড যখন আমাদের দরকার ইউজ করার দরকার হয়, তখন আমরা কিন্তু বিকার থেকে বা ডাইরেক্ট ওয়াশ বোতল থেকে ঢালতে পারি না, কারণ বেশি পড়ে যেতে পারে, তাই আমরা সেখানে ড্রপার ইউজ করি। আচ্ছা, নেক্সট হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপারেটাস। এটাতে আমরা পার্টিকুলার যখন আমরা টাইট্রেশন করার জন্য অ্যাপারেটাস ব্যবহার করি, তখন কিন্তু এই কনিক্যাল ফ্লাক্সটাই ব্যবহার করি। তাহলে একটা ভাইবার কোশ্চেন হতে পারে যে আমরা একটা অ্যাপারেটাস একটা নাম করো যেটা আমরা কিন্তু পার্টিকুলার টাইট্রেশনের জন্য ইউজ করি, সেটা হচ্ছে এই কি কনিক্যাল ফ্লাক্স। এটাতে আমরা কেন নিই না, যখন আমরা টাইট্রেশন প্রসিডিওরটা চালু থাকে তখন কি ওই বুলেট থেকে যখন সলিউশনটা অ্যাড করব, কন্টিনিউ স্টিয়ারিং করতে হয়, ওটাকে নাড়তে থাকতে হয়, কন্টিনিউ নাড়তে হয়। তাহলে যদি আমরা বিকার বা আদার কোনো পট ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি হয় না, বাইরে পড়ে যাওয়ার চান্স থাকে। তাই আমরা এখানে কিন্তু অবশ্যই কি ইউজ করব, কনিক্যাল ফ্লাক্স। নেক্সট হচ্ছে কি ওয়াশ বটল। ওয়াশ বটলের মধ্যে আমরা অবশ্যই কি নেব, ডিস্টিল ওয়াটার, আর তারপর আছে কি ফানেল। নেক্সট যে কেমিক্যালস গুলো আমাদের লাগবে, ফার্স্ট কেমিক্যালস তোমরা আলোচনার মধ্যে শুনেছো এর আগে কি, ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক। এখানে আমরা নির্দেশক যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর। এটা কোনটার জন্য ব্যবহার করা হয়, স্ট্রং বেস আর উইক অ্যাসিডের যখন টাইট্রেশন করা হবে। তো আমরা এখানে অ্যাসিড কোনটা নিচ্ছি, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড ইজ কি, এটা উইক অ্যাসিড। আর স্ট্রং বেস কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস। তো এই দুটোর যখন আমরা টাইট্রেশন করতে যাব, তখন সুইটেবল ইন্ডিকেটর হিসেবে যেটা আমরা ইউজ করবো অবশ্যই কোনটা, ফেনোল্যাফথ্যালিন। এই ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটরের পিএইচ রেঞ্জ হচ্ছে কত না 8 to 10। এর পিএইচ লেভেল থাকবে 8 থেকে 10 এর মধ্যে। এবারে একটু দেখে নি স্ট্যান্ডার্ড সলিউশনটা আমরা কিভাবে তৈরি করব। প্রিভিয়াস ক্লাসে আমরা যেহেতু ডিসকাস করেছি, তাই এটার সম্পর্কে বেশি ডিটেলসে যাব না, আমরা জাস্ট একটু দেখে নিই এই সলিউশনটা কিভাবে আমরা তৈরি করব। স্ট্যান্ডার্ড সলিউশন ইজ এ সলিউশন, আর স্ট্যান্ডার্ড সলিউশন কি সেটাও জেনে গেছো কি না, যে সলিউশনের মাত্রা আমাদের জানা থাকে। সেরকম আমরা বলতে পারি কি না, একটা যদি আমরা চিনির শরবত যদি বানাই, একটা চিনির দ্রবণ বানাচ্ছি, তাহলে কি সাপোজ 1 লিটার জলের মধ্যে আমরা 100 গ্রাম চিনি অ্যাড করলাম, তাহলে কিন্তু ওটার মাত্রা আমাদের জানা, যে না এটার কি আমরা ইউনিটে বলতে পারবো কি না, এটা 100 গ্রাম পার লিটার কিন্তু এই সলিউশনটা তৈরি করা আছে। সাপোজ একটা যে কোনো একটা অ্যামাউন্টের চিনির দ্রবণ যদি তোমরা তৈরি করো, চিনির জল তৈরি করো, তাহলে সেটাকে তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড বলতে পারবে না, তার কারণ ওর মধ্যে কতটা চিনি এক্সাক্ট সেটা তোমরা জানো না। তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে কি করে, আমাদের নির্দিষ্ট পরিমাণের তোমার সলিউট
মানে দ্রাব যেটা কম পরিমাণে থাকে, আর বেশি পরিমাণে যেটা সেটা হচ্ছে সলভেন্ট, সেটা হচ্ছে জল। তাহলে চিনির দ্রবণ আমরা এটা বলতে পারি 100 গ্রাম পার লিটার, এটা হচ্ছে একটা ইউনিট অফ স্ট্রেংথ। সেরকমই তাহলে আমরা কি না স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করবো এভাবে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন আজকের ইউজ করব কোনটাকে স্ট্যান্ডার্ড হিসাবে আমরা ইউজ করছি অক্সালিক অ্যাসিডকে। অক্সালিক অ্যাসিডটা আজকে থাকবে আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন, যেটার একটা মাত্রা জানা থাকবে। এরপর আমরা একবার একটু চোখ বুলিয়ে নিই, এর আগে দেখে নিয়েছি বা শুনেছি যে কি কি টাইট্রান্ট আর অ্যানালাইট। টাইট্রান্ট মানে কোনটা না যেটাকে স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে নেওয়া হয়েছে, যেটাকে স্ট্যান্ডার্ড সলিউশন প্রমাণ দ্রবণ হিসেবে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে টাইট্রান্ট, যেটা হচ্ছে কত অ্যাপ্রক্স n/10 অক্সালিক অ্যাসিড সলিউশন নিচ্ছি আমরা। এই অ্যাসিড সলিউশন দিয়ে আমরা একটা আননোন সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড তার স্ট্রেংথ বের করব। এখানে আমরা একটা কথা ইউজ করছি, দেখো এখানে অ্যাপ্রক্স n/10 অক্সালিক অ্যাসিড সলিউশন, তবু আমরা বলতে পারছি না কিন্তু পারফেক্টলি n/10। কেন না আমরা ধরেই নিই এটা n/10 অক্সালিক অ্যাসিড সলিউশন বা স্ট্রেংথ সলিউশন, কিন্তু এখানে অ্যাপ্রক্স ইউজ করি আমরা এই জন্যই, তার কারণ যখন আমরা ব্যালেন্সে ওয়েট করি তখন কি হয় আমরা দেখতে পাচ্ছি 2.10 গ্রাম, কিন্তু তারপরেও কিন্তু কিছু নাম্বার থেকে যায়, তাই সেইটুকুর জন্য কিন্তু আমরা এই অ্যাপ্রক্স কথাটা অবশ্যই ইউজ করি, প্রায় কথাটা আমরা ইউজ করি, যদিও এটাকে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন ধরছি, ঠিক আছে। আর এদিকে অ্যানালাইট, যেটাকে আমরা অ্যানালাইসিস করে বের করবো যার স্ট্রেংথ কত, সেটা কোনটা না সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম ল্যাবে তোমরা দেখতে পাবে, এরকম প্যালেট ছোট ছোট ট্যাবলেট টাইপের এরকম দেখতে পাবে, এটার একটা সলিউশন করে নিতে হবে। আননোন সলিউশন যে কোনো একটা অ্যামাউন্টের আমরা দিয়ে একটু সলিউশন ডিস্টিল ওয়াটার দিয়ে সলিউশনটা তৈরি করে নেব। এরপর আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে রিনসিং দ্য বুরেট। রিনসিং দ্য বুরেট অর্থাৎ কি বুরেট বা পিপেট, এই দুটোকে কিন্তু আমরা খুব ভালোভাবে একটু ওয়াশ করে নিতে হবে, ঠিক আছে। সেই ওয়াশ করার প্রসিডিওরটা কিন্তু একটু আলাদা রকম, এমনি আমরা যে অ্যাপারেটাস গুলো যেভাবে ওয়াশ করে নিচ্ছি এটা একটু আলাদা, যেটাকে আমরা রিনসিং বলছি। কেন না প্রথম আমরা কি করব না দেখো এখানে পয়েন্টস গুলো আছে, রিনস ইট উইথ ওয়াটার। প্রথমে আমরা কি করছি এই বুরেটটাকে খুব ভালো করে এমনি জল ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করে নিচ্ছি, নেওয়ার পর আমরা এটাকে কি করব না এটাকে দেখো দেন রিনস ইট উইথ ডিস্টিল ওয়াটার, ভালো করে বা ডিস্টিল ওয়াটার দিয়ে একবার ওয়াশ করছি, যাতে করে কোনো রকম মানে আয়নিক কোনো রকম সলিউশন যদি মধ্যে থেকে যায় তাহলে সেটাও যেন ওয়াশ হয়ে বেরিয়ে যেতে পারে। তারপরের স্টেপে আমরা করব কি না রিনস ইট টুয়াইস উইথ স্মল কোয়ান্টিটিস অফ স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে যে সলিউশনটা আমরা এর মধ্যে নেব, যে সলিউশনটা তাহলে আমরা বোরেটের মধ্যে কোনটা নেব, বোরেটের মধ্যে অ্যাসিড সলিউশনটা নেব, অক্সালিক অ্যাসিড সলিউশনটা আমরা বোরেটের মধ্যে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই অ্যাসিড সলিউশন যেটা তৈরি করা আছে স্ট্যান্ডার্ড সেটা ওর মধ্যে খুব সামান্য পরিমাণে নিয়ে রিনস করতে হবে। রিনস করা মানে কি প্রত্যেকটা জায়গায় ওর ইনার সারফেসের প্রত্যেকটা জায়গায় যেন এই সলিউশনটা ভালো করে লেগে ওয়াশ করে বেরিয়ে যায়, ঠিক আছে। এই রোটেট করে কিভাবে ওয়াশ করতে হবে সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। দেখো কি বলেছেন আমরা একটু বলবেন। এটা হচ্ছে কি rinse the burette with the standard solution, the pipette with the unknown solution and the conical flux। এটা আমরা কি করছি এটা হচ্ছে রিনস করছি মানে আমরা যে সলিউশনটা বুরেটের মধ্যে নেব সেই সলিউশন দিয়ে কিন্তু বুরেটটাকে একবার ফাইনালি খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। তার কারণ কি ওর মধ্যে আদার্স কোনো এমনি ডিস্টিল ওয়াটার বা আলাদা কোনো ওয়াটার যেন ওর মধ্যে লেগে না থাকে। কেন থাকলে অসুবিধাটা কি না যখনই আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড সলিউশন ওর মধ্যে ফিল করব তখন কি যদি একটু জল থেকে যায় তাহলে কিন্তু ওই জলের সঙ্গে ওই সলিউশনটা মিশে তার ডাইলুশন করে দেবে, মানে কি তার স্ট্রেংথ কমিয়ে দেবে। এটা বুঝতেই পারছো, কোনো একটা পাত্রের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন ঢালছি তার মধ্যে আগে থেকে যদি কিছু জল থেকে থাকে ডিস্টিল ওয়াটার বা আদার কোনো ওয়াটার থেকে থাকে তাহলে কি হবে আমরা যে স্ট্রেংথের সলিউশনটা ওর মধ্যে নিয়েছি সেটা কিন্তু আর থাকবে না। অবশ্যই কি হবে যেহেতু ওয়াটারটা এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে তাই ওর স্ট্রেংথ কিন্তু কমে যাবে। তাই কি করতে হয় আমরা যে সলিউশনটা যে স্ট্যান্ডার্ড সলিউশন আমরা ফিল আপ করবো বুরেটের মধ্যে সেটা দিয়ে
আগে কিন্তু ভালো করে ওটাকে ওয়াশ করে নিতে হবে। নেওয়ার পর ফাইনালি এবার আমরা কি করব, স্ট্যান্ডার্ড সলিউশন যেটাকে আমরা বুলেটে ভরবো সেটা ফিল আপ করে নেব। ফিল আপ করতে হবে কিভাবে? প্রথমে কিন্তু আমরা ডাইরেক্ট যে বিগ কন্টেনারে আমরা সলিউশনটা তৈরি করব ভলিউমেট্রিকে বা এরকম রিএজেন্ট বোতলের মধ্যে তৈরি করে রাখি, তাহলে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু বুলেটের মধ্যে আগে ঢালবো না। আমরা কি করব, আগে একটা বিকারের মধ্যে ঢালবো। বিকারের মধ্যে নিয়ে তারপর ফানেল দিয়ে জাস্ট দেখো প্রসিডিওরটা এখানে দেওয়া আছে, এভাবে করে আমরা কিন্তু খুব স্লোলি বুলেটটাকে ফিল আপ করবো আমরা সলিউশন স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে। সলিউশনটা ভরার পর এখানে কি হবে, একদম ঠিকঠাক কিন্তু বেশি বা কম হতেই পারে। এবং আরো একটা জিনিস দেখার, যেটা এই স্টপারের যে একদম নিচের দিকে যে অংশটা আছে ওখানে কিন্তু কিছু এয়ার বাবল থেকে যায়। তাই আমাদের কাজ হচ্ছে টোটালটাকে ফিল আপ করে আমাদের নেক্সট স্টেপে এরকম ভাবে এক্সট্রা যেটা থাকবে উপরের দিকে সেটাও আমরা নিচে বিকারের মধ্যে ফেলে নিতে পারি, বা এই নিচের দিকে স্টপার যেখানে দেওয়া আছে ওখানে যদি কিছু এয়ার বাবল থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই লিকুইডটাকে ছেড়ে বা সলিউশনটাকে ছেড়ে দিয়ে ওটাকে ফিল আপ করে নেব। ঠিক আছে, এভাবে আমরা ফিল আপ করব স্ট্যান্ডার্ড সলিউশন কিসের মধ্যে না, বুলেটের মধ্যে। এরপর তোমাদের যেটা একটা ফলো করতে হবে, দেখো এখানে কিন্তু সলিউশন অ্যাড করার পর কিছু মার্কিং করতে হয়, কিছু মার্ক করার ব্যাপার থাকে যে মানে এখানে অ্যামাউন্ট কতটা আমি নিয়েছি। তো সেক্ষেত্রে কি, যেহেতু এটা ওয়াটার বা খুব লো ডেন্সিটির সলিউশন, তাই এটা কিন্তু এরকম থাকবে, কি এটা কার্ভ হয়ে থাকবে, এবং কার্ভের কোন পার্টটা নেব এখানে আমাদের ভলিউম, আচ্ছা ভলিউম মেকআপ করার সময় তোমাদের কিন্তু এই জায়গাটা একটু ভালো করে দেখে নিতে হবে। এর পরের স্লাইডটাতে আমি দেখাচ্ছি, দেখো কেন নিতে হয় এটা ঠিক করে। তার কারণ এখানে একটু ফলো করো, কি আছে, স্ট্রং অ্যাডহেশন আর মিনিসকাস, এটার উপরেই কিন্তু আমরা দেখে নিই যে এর অ্যাকচুয়াল মিনিসকাস কোনটা নেব। না, ওয়াটার অ্যাডহেশন টু গ্লাস ইজ স্ট্রঙ্গার দ্যান ইটস কোহেশন। তাহলে কি হচ্ছে, এখানে যে আমরা ওয়াটার নিচ্ছি, ওয়াটারের যে ওর ইন্টারমলিকুলার যে এটা আছে, টানটা আছে, সেটা কি হচ্ছে বেশি আছে, কি আছে গ্লাসের থেকে। তাই কি হয়, এর নিচের দিকটা কার্ভ হবে, অর্থাৎ একদম পরিষ্কার যেটা আমরা জানতে পারবো যে যদি লো ডেন্সিটির কোনো সলিউশন হয় তাহলে কিন্তু সেটা কি থাকবে, কনকেভ মিনিসকাস হয়ে থাকবে। ঠিক আছে, তার মানে কি এটা কার্ভ হয়ে আছে, নিচের দিকে কার্ভ হয়ে আছে। আর যদি একটু বেশি ডেন্সিটির হয়, যেমন মার্কারি, পারদকে যদি আমরা এরকম ছোট টিউবের মধ্যে রাখি তাহলে কিন্তু সেটা এটা কি উপরে দিকে কনভেক্স হয়ে থাকবে, উত্তল হয়ে থাকবে। আর যদি লো ডেন্সিটির হয় সেটা থাকবে কি অবতল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি, যেহেতু সলিউশনটা কি নিয়েছি, খুব লো ডেন্সিটির সলিউশন নিয়েছি, তাহলে আমরা কি করব যে এই নিচের দিকে অবতল, একটু জলের থেকে বেশি কেন মনে হচ্ছে? অবশ্যই ডেন্সিটি জলের থেকে কত 13.6 বেশি আছে ডেন্সিটি। ঠিক আছে, তাই দেখে নিই আমরা এই বুলেটের যে রিডিংটা নেব সেটা কি, এই কার্ভের লোয়ার মিনিসকাস যেখানে থাকবে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। এখানে দেখো একটা নাম্বারিং করাই আছে, তো এখানে কত আছে 39, তার নিচে 1 2 3 করে আমরা দেখতে পাচ্ছি 39.3 তে ওর লোয়ার মিনিসকাসটা আছে, বা তার থেকে একটু নিচে। তাই এখানে আমরা ধরে নিতে পারি কত না 39.31। তো ডেসিমাল 1 পর্যন্ত নেওয়া যায়, তাই আমরা এখানে 39.3 নেব। এরকম ভাবে আমাদের কিন্তু বুলেটের রিডিংটা নিতে হবে। নেক্সট তাহলে আমাদের বুলেটের মধ্যে যে সলিউশন নিতে হবে সেটা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব যে পিপেটের মধ্যে আমরা যে সলিউশনটা নেব। তাই পিপেটে আমরা কোনটা পিপেট আউট করব না, পিপেটের মধ্যে আমরা কিন্তু যে অ্যানালাইট হিসাবে যেটা আমরা ইউজ করছি সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সেটাকে পিপেট আউট করতে হবে। এটাকে মুখ দিয়ে, নর্মালি এটা মুখ দিয়েও করা যায়, আর এছাড়াও কিন্তু রাবারের যে এটা পাম্প সেট করা এটা থাকে সেই ধরনের পিপেটও পাওয়া যায়, যেটাতে মুখ লাগাতে হয় না। তো আমাদের নর্মালি আমাদের ল্যাবে যেগুলো করা হয় খুব লো স্ট্রেংথের, তাই জন্য এটা খুব বেশি অ্যাক্সিডেন্টাল জিনিসপত্র না, খুব স্বাভাবিক জিনিস
অনেকের মুখের মধ্যে একটা চলে গেছে যদিও, যাওয়ার পরে কি একটু মুখে মানে জল কি? দিয়ে ওয়াশ। হ্যালো, হ্যাঁ 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 বল। লো বলতে কি গাঢ় নাকি লঘু? লো ডেনসিটি মানে লঘু লঘু লঘু, ঠিক আছে, লঘু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ। কম স্ট্রেন, লঘু দ্রবণ। তাহলে এই লঘু দ্রবণ বলেই এটা খুব একটা প্রবলেমেটিক কিছু না, ঠিক আছে, একটু মুখে গেলে অ্যাসিডের সামান্য ওটা টক লাগবে, সেটা একটু ওয়াশ করে বা মুখ ধুয়ে নিলেই ঠিক হয়ে যায়। ওই জন্য যখন একটু বেশি ডেনসিটির কিছু থাকে তখন কিন্তু আলাদা পিপেট ব্যবহার করা হয় আমাদের, ঠিক আছে। সেক্ষেত্রে স্যার মুখে ওইটা গেলে কি অসুবিধা স্যার আছে। বললেন? কোনটা? স্যার ওইটা স্যার এখন যে স্যার বলছেন মুখে দিয়ে, ওটা স্যার কি হ্যাঁ, এটা পিপেট, বুঝতে পারলাম না ঠিক। পিপেট ও পিপেট এটাকে বলা হয় পিপেট। একটা গেল বুরেট, বুরেটের পাতে কি কি থাকবে সেটা আমি বলে দিলাম, আর এটাতে বলছি পিপেট, ঠিক আছে। পিপেটে এটা কোনটাকে নেওয়া হয় না, যেটার স্ট্রেংথ আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের স্ট্রেংথ কার বের করতে হবে? অ্যানালাইট কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাই এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ আমাদের বের করতে হবে, আমাদের পিপেট আউট করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের আননোন সলিউশন, যেটা আননোন সলিউশন তৈরি করা আছে বিকারের মধ্যে, সেই সলিউশনটার আমরা পিপেট আউট করছি, করে জাস্ট এরকম ভাবে মুখে ওই পিপেটে টানতে হবে, ঠিক আছে। টেনে নিয়ে আমাদের এটা প্লেস করতে হবে কোথায় না, এটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। দেখতে পাচ্ছ, লেট মেজার আননোন সলিউশন অফ NaOH ফ্রম বিকার এন্ড পিপেট, প্লেস ইট ইনটু এ ক্লিন কনিক্যাল ফ্লাক্স। ভালো করে ওয়াশ করে নেওয়া একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা কি করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যানালাইট যে সলিউশনটা যার স্ট্রেংথ বের করতে হবে সেটাকে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি একটু বলে নিই, আমাদের ক্লাস যদি আজকের শেষ না হয় তাহলে এর বাকি পার্টটুকু এবং একটা কোশ্চেনের পার্টও আছে তোমাদের, যেরকম দেওয়া হয় ক্লাসের মধ্যে সেরকম আছে। তো আজকে যদি ওটা কমপ্লিট না করা যায় তাহলে নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের ওটা করতে হবে। আর আরেকটা পার্ট যেটা এর ক্লাসের আগের ক্লাসের যে অক্সালিক অ্যাসিডের সঙ্গে আরো একটা ছিল ডাইক্রোমেট সলিউশনের একটা প্রিপারেশন, ঠিক আছে, ওই দুটোকে দিয়ে পরের ক্লাস করব, ঠিক আছে। তো আজকে কতদূর করা যায় দেখে নিচ্ছি। 1 ঘন্টা তো 1.5 ঘন্টার ক্লাস না হলে আমাদের এই প্র্যাকটিক্যালটা শেষ করা সম্ভব হয় না, তাই হয়তো পরের ক্লাসেও কিছুটা করতে হতে পারে, ঠিক আছে। তো যতটা হচ্ছে আপাতত দেখে নাও। তাহলে আমরা পিপেট আউট করব কোনটা না, পিপেট আউট করব যেটা অ্যানালাইট যার স্ট্রেংথ আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। সলিউশনটা থাকবে বিকারে, সেখান থেকে পিপেট আউট করে আমাদের প্লেস করতে হবে কোথায় না, একটা ক্লিন কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। এর পরের কাজ হচ্ছে আমাদের অ্যাড করতে হবে ফিউ ড্রপস অফ ফেনোল্যাফথ্যালিন অ্যাজ ইন্ডিকেটর। আগেই জেনেছো যে এটা হচ্ছে একটা কি বেসিক ইন্ডিকেটর। কেন বেসিক ইন্ডিকেটর না, এটা হচ্ছে শুধুমাত্র বেসের মধ্যেই কিন্তু কালার দিতে পারে এবং এর পিএইচ রেঞ্জ হচ্ছে কত 8 to 10, আর 8 to 10 মানে নিশ্চয়ই গ্রেটার 7, তার মানে কি এটা অবশ্যই। হ্যাঁ বলো। বলছি এটা বলো। কালার চেঞ্জ হয় না? কালার চেঞ্জ হয়? হ্যাঁ, এটা কালার চেঞ্জ হবে। ইন্ডিকেটর কি সেটা তো আগে রবিশঙ্কর স্যার তো তার ডেফিনেশন বলেই দিয়েছে। ইন্ডিকেটর কি না, ইন্ডিকেটর এই যে কি অর্গানিক কম্পাউন্ড হুইচ কি করে না চেঞ্জ ইটস কালার ইন নিউট্রালাইজেশন পয়েন্ট, ঠিক আছে। এটা কি আর কি এটার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কি ইন্ডিকেট করবে না, যে টাইট্রেশন কমপ্লিট হয়েছে সেটাকে নির্দেশ করে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, নিজের কালার পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে ইন্ডিকেটর হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি ফেনোল্যাফথ্যালিন, এটা অ্যাসিড বেস ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা কেন চুজ করলাম না, যেহেতু কোনো উইক অ্যাসিড আর স্ট্রং বেস, খুব ভালো করে এর আগে চার্ট দেখানো হয়েছে, ওই চার্ট অনুযায়ী মনে রাখবে কি না, যখন স্ট্রং বেস আর উইক অ্যাসিড এর টাইট্রেশন করা হয় তখন সব থেকে সুইটেবল যে ইন্ডিকেটর সেটা হচ্ছে কি ফেনোল্যাফথ্যালিন ব্যবহার করা হয়। ফেনোল্যাফথ্যালিন যখনই আমরা ওই কনিক্যালের মধ্যে অ্যাড করব, সেই কনিক্যালের মধ্যে কি নেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, তখন এর কালারটা কিন্তু হয়ে যাবে পিঙ্ক কালার, ঠিক আছে। অর্থাৎ কি বেসিক সলিউশনের মধ্যে ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর কি কালার দেয় না পিঙ্ক কালার, ঠিক আছে। তাহলে দেখো যখন আমরা এটাকে অ্যাড করলাম তখন এর কালারটা হয়ে যাবে পিঙ্ক। এখানে ওই আপার মিনিস্কাস লোয়ার মিনিস্কাস নিয়ে একটু এটা করা আছে, এর আগে বলেছি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন আমরা নোট ডাউন করব, নেওয়ার পর সলিউশন নেওয়ার পর নোট ডাউনটা অবশ্যই করতে হবে ভালো করে। এই নোট ডাউনটা কখন করবে না, পিপেটে
সলিউশন রেডি, পিপেটে নেওয়া রেডি। যখন শুরু করতে যাবে, যখন ড্রপ ওয়াইজ বুলেট থেকে অ্যাড করতে যাবে, তখনই কিন্তু নোটবুকে তোমাকে অবশ্যই আগে যে কাজটা করতে হবে, বুলেট রিডিং কত আছে সেটা কিন্তু অবশ্যই নোট করতে হবে। কেন শুরু করার আগে করতে হয় না, যখন আমরা এই বুলেটে ফিল আপ করার পর সাপোজ আমরা একটা বুলেট রিডিংটা আমরা নোট করে রাখলাম, সেক্ষেত্রে বাই চান্স ওখান থেকে বুলেট থেকে যদি কিছু 1-2 ফোঁটা ওখান থেকে যদি ওই সলিউশনটা পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর যে রিডিং আমরা নিয়েছিলাম সেই রিডিংটা আর থাকছে না, সেটা কিন্তু তার থেকে কমে যাবে। তাই আমাদের কাজ হচ্ছে কি না, যখনই আমরা শুরু করতে যাব, মানে বুলেট থেকে যখন ড্রপ ওয়াইজ আমরা অ্যাড করতে যাব সলিউশনটা, ঠিক তার আগের মুহূর্তে কত আছে রিডিংটা সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, এবারে দেখো, add dropwise acid solution from bullet slowly until the color pink color is totally disappear, then stop adding solution। ঠিক আছে, আচ্ছা রবি শঙ্কর স্যার, টাইম হয়ে গেলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? হ্যাঁ 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 বলবো। হ্যাঁ, তাহলে আমরা কি করছি এবার, তাহলে আমরা দেখলাম ফেনোল্যাফথ্যালিন অ্যাড করার সঙ্গে সঙ্গে আমরা কনিক্যালের মধ্যে কি কালার দেখতে পাবো, পিঙ্ক কালার দেখতে পাবো। এই পিঙ্ক কালারের সলিউশন নিয়ে আমরা কিন্তু টাইট্রেশন শুরু করব। এর মধ্যে কি করব আমরা, ড্রপ ওয়াইজ বুলেট থেকে ওখানে যে স্টপার থাকে সেই স্টপারটা খুলে দিয়ে একদম খুব স্লোলি ড্রপ ওয়াইজ আমরা অ্যাড করতে থাকবো। দেখবে ড্রপ ওয়াইজ যখন আমরা অ্যাড করছি তখন কি হবে, ওই পিঙ্ক কালারটা ধীরে ধীরে ফেন্ট হতে থাকবে, ধীরে ধীরে কি হবে, ডিপ যে পিঙ্ক ছিল সেই পিঙ্ক থেকে কিন্তু লাইট হতে থাকবে। এই লাইট হতে হতে at the end point totally this pink color will be disappeared, totally কিন্তু কালারটা একদম কালারলেস হয়ে যাবে। যে ড্রপটাতে কালারলেস হচ্ছে সেই জায়গাতে কিন্তু আমাদের স্টপ করতে হবে। তার থেকে যদি বেশি পড়ে আমাদের কেন এই স্লোলি কেন করতে হয় না, আমরা যদি এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যাড করি বুলেট থেকে, তাহলেও কিন্তু আমাদের কালারলেস হয়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু সেক্ষেত্রে এক্স্যাক্টলি কতটা অ্যাসিডে নিউট্রালাইজ হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই আমাদের কাজ হচ্ছে খুব স্লোলি ড্রপ ওয়াইজ, লাস্টের দিকে দেখবে কালারটা যত ফেন্ট হচ্ছে তার মানে কি তুমি জানছো যে খুব ক্লোজ আমরা এসে গেছি, নিউট্রালাইজেশন পয়েন্টের এন্ড পয়েন্টের খুব ক্লোজ এসে গেছি। তখন কি করতে হয়, লাস্টের দিকে এক একটা ড্রপ দিতে হবে, কনিক্যালটা খুব ভালো করে স্টিয়ার করতে হবে, ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে দেখলাম যে কালার চলে গেছে, পিঙ্ক তবুও হালকা থেকে গেছে, তখন আর একটা ফোঁটা অ্যাড করব, করে দেখবো টোটাল ডিসঅ্যাপিয়ার হয়েছে কিনা, টোটাল কালারলেস হয়েছে কিনা, তখনই স্টপ করতে হবে। এই নয় একসঙ্গে বেশি করে দিয়ে আমরা কালারলেস করে দিই এই কমপ্লিট, সেটা যেন না হয়। তাহলে কিন্তু এক্স্যাক্টলি কতটা অ্যাসিড আমার কনজিউম হয়েছে এই টাইট্রেশনটা করার জন্য সেটা কিন্তু আমরা জানতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, খুব স্লোলি 1 by 1 ড্রপ অ্যাড করে আমাদের দেখতে হবে কখন ওই পিঙ্ক কালার থেকে টোটালি কালারলেস হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন এটা টোটালি কালারলেস হয়ে গেল তখন আমরা কি করলাম, স্টপ করলাম, স্টপার দিয়ে স্টপ করলাম বুলেটে। এরপরে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট টাইট্রেশন শুরু করার সময় একবার আমরা রিডিং নিয়েছিলাম, আর একবার রিডিং নিচ্ছি যখন টোটালি স্টপ করলাম। সাপোজ আমি এখানে নাম্বার দেওয়া আছে, আমি 18টাই ধরে নিই, বা এখানে আমরা দেখো ইনিশিয়াল পয়েন্ট আমরা 0 থেকে যদি শুরু করি, বুলেটের উপরের দিকে 0 থাকে, 0 থেকে 1 2 3 4 5 থেকে একদম লাস্ট কত থাকে 50, তো 50 ml পর্যন্ত তো আর নেওয়া যায় না, 50 ml মানে কি 50 নিচে চলে যেতে হবে। তাহলে আমাদের ইনিশিয়াল এখানে দুটো পয়েন্ট থাকবে, কি ইনিশিয়াল রিডিং একটা থাকবে আর একটা ফাইনাল রিডিং। ইনিশিয়াল মানে যে রিডিং থেকে আমরা অ্যাড করা শুরু করেছি সেটা, তাহলে ইনিশিয়াল সাপোজ আমি ধরে নিচ্ছি ফুল ফিল আপ করে নিয়েছিলাম বুলেটটা, সেখানে কত 0 থেকে আমরা শুরু করেছি, 0 থেকে আমাদের এলো কত না 24.40, এখানে এই টেবিলটাতে দেওয়া আছে। আমি 0 থেকে আমি যে এখানে দেখার যে ছবিটা দেওয়া আছে বাম দিকে, আমি সেটা ধরে, ডান দিকে চারটা আমি এখন দেখছি না, দেখবে না কেউ, ঠিক আছে, আমি বাম দিকেরটাই বলি যে আমরা রিডিংটা কিভাবে নেব। তাহলে আমি 0 থেকে শুরু করেছি, এবার এখানে দেখো দেখার সময় কিন্তু আমরা কি করব, একদম প্যারালালি যে মার্ক করা আছে তার সঙ্গে প্যারালাল ভাবে চোখ রেখে ওখানে কিন্তু দেখো আমাদের যে পয়েন্টটা এসছে কত 19.70, আমরা যে নিচ থেকে দেখি তাহলে দেখবো 19.82, যদি উপরের দিক থেকে
ওই মিনিসকাসটাতে লক্ষ্য করি তাহলে রিডিং পাবো কত 19.62। তাহলে উপরেরটা বা নিচেরটা কিন্তু নেওয়া যাবে না, আমরা নেব কোনটা, ঠিক মিডলে হরাইজন্টাল একদম ওর সঙ্গে প্যারালাল যে মার্কের লোয়ার মিনিসকাসটা হয়ে আছে ব্লু কালারের, দেখো এই ক্রস যেখানে হয়ে আছে ব্লু কালারের যে জায়গাটা আছে ওই জায়গায় দেখো যে লোয়ার মিনিসকাসটা যে রিডিং এ আছে ওই রিডিংটাই কিন্তু পারফেক্ট। তাহলে কত 19.70 ইজ পারফেক্ট রিডিং। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমাদের রিডিংটা নিতে হবে। তাহলে এবারে আমি ডান দিকে টেবিলটাতে আসি, দেখো এখানে মোটামুটি একটা ইয়ে করা আছে, তোমরা যখন ল্যাবে এসে করবে, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালে যখন এসে করবে, এটা এখন এটা শুনছো, শোনার মধ্যে অনেকটাই এগোবে আশা করি। হ্যাঁ, 80 to 90% আশা করি তোমরা করতে পারবে ল্যাবে এসে, সেক্ষেত্রে অসুবিধা হবে না, তার সঙ্গে তো আমরা থাকবো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল আমরা কত একদম ফুল ফিল আপ করার পর 0 থেকে শুরু করেছি, তাহলে কত লাগলো না 24.4 এ গিয়ে দেখলাম আমার টাইট্রেশন কমপ্লিট, টোটাল কালার ডিজাপিয়ার হয়েছে, পিঙ্ক থেকে ডিজাপিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল কতটা দরকার হলো, কতটা টাইটার বা কতটা টাইট্রেশনের জন্য আমাদের ওই টোটাল টাইট্রেশন কমপ্লিট হওয়ার জন্য কত দরকার হলো না, সেক্ষেত্রে আমরা কি করব, ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল রিডিং, অর্থাৎ 24.40 মাইনাস কত 0, অর্থাৎ কত 24.4। তাহলে এত ml 24 ml কিন্তু আমাদের দরকার হয়েছে। এরকম ভাবেই কিন্তু আমাদের তিনটে রিডিং, অ্যাটলিস্ট তিনটে রিডিং আমাদের কিন্তু নিতেই হয়। ঠিক আছে, সেকেন্ডটা দেখো আবার আমরা ওটা রিফিল করে দিয়ে সেখান থেকে 0 থেকে শুরু করতে পারি, অথবা কি করতে পারি না যেখানে আছে ওখানে স্টপ করে পরের রিডিংটা কিন্তু আবার আমরা কি করতে পারি, ওখান থেকেই শুরু করতে পারি। তাহলে ওখান থেকে শুরু করা মানে বুলেট রিডিং কিন্তু ওখানেই থেকে গেল, কত না সেকেন্ড ইনিশিয়াল, সেকেন্ড বার যখন আমরা টাইট্রেশন করছি তখন সেই সেকেন্ড ইনিশিয়াল রিডিংটা কত হবে না 23.85, যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু হচ্ছে। অবশ্যই কিন্তু শুরু করার আগে আমরা দেখে নিচ্ছি যে রিডিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এভাবে করে অ্যাটলিস্ট আমাদের কটা রিডিং নিতে হবে না তিনবার কিন্তু আমাদের এরকম টাইট্রেশন করতে হবে। টাইট্রেশন একবারে ঠিক নাও হতে পারে, দুবারে ঠিক নাও হতে পারে, অ্যাটলিস্ট 3 বার নিলে আমরা মোটামুটি বুঝতে পারবো কতটা আমাদের দরকার হচ্ছে। ঠিক আছে, এভাবে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তাহলে আমরা একবার টোটাল প্রসিডিওরটা একবার একটু দেখে নিই, জাস্ট চোখ বুলিয়ে নেবো। টোটাল মানে প্রথম থেকে আমরা কি করলাম না পিপেট আউট 25 ml of supplied unknown basic solution from beaker and place it into a clean conical flask। ঠিক আছে, আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা কি নিয়ে নিলাম 25, এটা 25ই নিতে হবে তার কোনো মানে নেই, তোমরা 10 ml নিয়ে করতে পারো, তোমরা 20 ml নিয়ে করতে পারো, এটা সুইটেবল অ্যামাউন্টের নিতে হবে। নেক্সট কি করব, ওই কনিক্যালের মধ্যে আমরা যার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যানালাইট নিয়েছি তার মধ্যে আমরা অ্যাড করছি কি ফেনোল্যাফথেলিন ইন্ডিকেটর, একটা ইন্ডিকেটর আমরা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ইন্ডিকেটর অ্যাড করার সঙ্গে সঙ্গে আমরা কনিক্যালের মধ্যে কি কালার দেখতে পাবো, একটা টোটাল কালারটা কি হয়ে যাবে, পিঙ্ক হয়ে যাবে। কেন না যেহেতু বেসিক সলিউশন বা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে ফেনোল্যাফথেলিন কালার কি হবে, পিঙ্ক কালার হবে। ঠিক আছে, নেক্সট কি করব না অক্সালিক অ্যাসিড সলিউশন আমরা বুলেটের মধ্যে রেখেছি, সেটা থেকে ড্রপ ওয়াইজ অ্যাড করতে থাকবো, কার মধ্যে না ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে, যার মধ্যে কি আছে ওই NaOH সলিউশন এবং কি দেওয়া আছে না ইন্ডিকেটরটা দেওয়া আছে, তার মধ্যে স্লোলি ড্রপ ওয়াইজ আমরা অক্সালিক অ্যাসিড বুলেট থেকে অ্যাড করতে থাকবো। তারপর কি করব, অ্যাট দ্য এন্ড পয়েন্ট যখন এই টোটাল পিঙ্ক কালার কালারলেস হয়ে যাচ্ছে তখন আমরা এবারে বুলেটে গিয়ে আবার ফাইনাল রিডিং কত এসছে, কততে আমার টাইট্রেশন কমপ্লিট হলো সেটাকে দেখে নিয়ে আমরা খাতায় কিন্তু নোট করব। ঠিক আছে, তো এখানে আমি একটা রেজাল্ট যেটা হবে সেরকম একটা দেখিনি, প্রত্যেকের খাতায় এটা করতে হবে, আর এটাই হচ্ছে তোমাদের ফাইনাল ল্যাব কপিতে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি নাম্বার অফ অবজারভেশন, এখানে আমরা কটা অবজারভেশন নিয়েছি, 3টে অবজারভেশন নিয়েছি। সেকেন্ড কলামে যেটা থাকবে ভলিউম অফ আননোন বেসিক সলিউশন, সেটা আমরা প্রত্যেকবারই যে অ্যামাউন্টের, আমরা যদি প্রত্যেকবার 10 ml নিয়ে করি তাহলে 10 ml নিয়ে করব, প্রত্যেকবার যদি 25 ml নিয়ে করি তাহলে প্রত্যেকবার 25 ml নিয়ে করব। 3বার কিন্তু একই অ্যামাউন্টের নিয়ে করতে হবে, না হলে কিন্তু আমরা হিসাব মেলাতে পারবো। হ্যালো, বলছি হ্যাঁ, এর বলো। পরের ক্লাস আমাদের কি আছে? এর পরের ক্লাসে তো থাকবে তো তোমার টাইম কত ড্রয়িং হয়েছে? ক্লাস আছে দুটো একসঙ্গে। কখন শুরু হবে? না এর পরে আছে না, একটা ব্রেক আছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে শেষ করে নিন, এটা আর তো একটা স্যাট আছে, শেষ করে নিন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের তাহলে ক্যালকুলেশন আর এটা করে দেওয়া হবে। ঠিক আছে, বাকি যেটা থেকে গেছে ওই ক্লাসে। এবং এটা পরের ক্লাসের জন্য আমি সবাইকে বলছি যারা থাকবে
ইন্ডিভিজুয়ালি কিন্তু দুই একজনকে জিজ্ঞেস করা হতে পারে কেমন তোমাদের ফিডব্যাক, প্রত্যেকে মানে একদম পুরো অ্যাটেনশনলি দেখছো কিনা, অ্যাটেনশনলি শুনছো কিনা ব্যাপারগুলো, ঠিক আছে? এই বলছি নয় যে স্যার, ফোনটা অন করে আমি গুগল হ্যালো গোটুমিটটা অন করে হ্যাঁ বলো। বলছি যে এখন মানে 5-10 মিনিটের মধ্যে বলে নিন তাহলে, কারণ যেহেতু এদের ব্রেক আছে তাহলে বলতেই পারেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলিন। টোটাল বলে দেবো হ্যাঁ আজকে না বলে না দিন। ব্রেকের ওদের ইয়ে মানে রেডি হবে না পরের ক্লাসের জন্য, ছেড়ে দেওয়া আচ্ছা ভালো ঠিক হবে, আছে। ঠিক আছে? কোশ্চেন আর এটা পরের ক্লাসে করে দিলে হবে। আচ্ছা একটু শুনে নাও তাহলে, তাহলে কিন্তু তোমাদের আমি আমি এই জন্যই বলছি তোমার অ্যাটেনশন কতটা আছে ক্লাসের প্রতি সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? তোমরা ভালো করে ক্লাস করো, এটা অ্যাটলিস্ট আর তোমাদের গ্রুপে একটু লিখে দাও যে এটা যেন অ্যাবাভ 100 100-র উপরে যেন স্টুডেন্ট চলে আসে, স্যার ঠিক আছে? হ্যালো হুম, হুম। স্যার, স্পোকেন হ্যাঁ, বলো। ইংলিশ স্যার, Okay. ইংলিশ I want to request to everybody attention to the class, and I want to ask individually any question to you. Then you have to answer me about the question. Here, look for first column, number of observation 1, 2 or 3, and the second column volume of unknown solution of NaOH. Here we can take 25 ml, 20 ml, 10 ml. আমরা এখানে এরকম ভাবে কিন্তু সুইটেবল অ্যামাউন্টের আমরা নিতে পারি 25 ml বা 10 ml বা 20 ml. And the third column, accurate reading. কারো একটা আওয়াজ আসছে, ওটাকে মিউট করো। প্লিজ মিউট ইওর মাইক। উত্তম চক্রবর্তী। ওকে স্যার, সরি স্যার। Initial reading, when you start the titration, then the first reading will be 0-0. অর্থাৎ প্রথম রিডিং যেটা আমরা শুরু করব বুলেট রিডিং সেটা হচ্ছে প্রথম একদম 0 থেকে শুরু করব, and final reading 24.7. what will be the difference? Final minus initial, yes, 24.7. এভাবে আমরা তিনটে রিডিং নেওয়ার পর আমরা কি করব, ভলিউম অফ অ্যাসিড কত সেটা দেখে নেব, ঠিক আছে? নিয়ে তারপর একটা মিন ভলিউম করতে হবে। তিনটে ভলিউম নেওয়ার পর এর যে মিন ভলিউম অর্থাৎ অ্যাভারেজ কত হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে কত সেটা 24.8, ঠিক আছে? এরপর ক্যালকুলেশন। if the volume of sodium hydroxide solution is V1 and non-strength of basic solution is S1, neutralizes exactly an acid of volume V2 and standard strength S2, then according to the law of neutralization V1 S1 equals to V2 S2. আমরা অ্যাসিডোমেট্রি অ্যালকালিমেট্রি ফর্মুলা থেকে জানি কি V1 S1 equals to V2 S2, তার মানে কি না ইকুয়াল ভলিউম অ্যান্ড স্ট্রেংথ অফ টু রিঅ্যাক্টিং সাবস্টেন্স কি করতে পারে, নিউট্রালাইজ টু ইচ আদার। কি করতে হবে তাহলে, একই মানে সমান মাত্রা এবং সমান আয়তনের যদি দুটো আলাদা যারা একে অপরকে প্রশমিত করতে পারে তাহলে কি হবে, সেই অ্যাসিডোমেট্রি অ্যালকালিমেট্রি ফর্মুলা থেকে আমরা বলতে পারি কি V1 S1 equals to V2 S2। এখানে কি না V1 is none, V2 is none and also S2 is none। তাহলে আমরা S1 টা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো, যেটা S1 টা স্ট্রেংথ অফ বেস, ঠিক আছে? এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, স্ট্রেংথ অফ বেস হবে ওটা, ঠিক আছে? তাহলে S1 equals to V2 S2 by V1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, S1 টা বের করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে এভাবে আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? এই পর্যন্ত আজকে তাহলে থাক, পরের ক্লাসে আমাদের কোশ্চেন এবং স্যার বলছি এটা ইউটিউবে কবে আপলোড হবে এই ক্লাসটা? ইউটিউবে এটা কমপ্লিট, এটার যা কমপ্লিট হলো তারপরে, আর এর আগে যেটা হয়েছিল অক্সালিক অ্যাসিডের ওটাকে আমরা পরের দিন দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা। আচ্ছা স্যার, হ্যালো স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ ছিল। হ্যালো বলছি স্যার পরের দিন কি এটা প্র্যাকটিক্যাল দেখাতে পারবেন একটু? কোনটা? এই যে
যে এক্সপেরিমেন্টটা করছিলাম ওই পিঙ্কটা মিশিয়ে হচ্ছে মানে ট্রান্সপারেন্ট করা হচ্ছিল। পরের ক্লাসে তো আচ্ছা ঠিক আছে আমরা ট্রাই করব, ঠিক আছে স্যার বলছি পিপিটিটা গ্রুপে ঠিক আছে। পাঠিয়ে দেবেন, এই পিপিটিটা গ্রুপে অবশ্যই 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 যতটা হয়েছে ততটা অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। তোমার সঙ্গে গ্রুপে Thank you, Okay, sir. Thank you, sir. কিন্তু আমি একটা কথা বলি, Okay. হ্যালো, হ্যাঁ বল বল। এখানে ক্লাস চলছে তখন কয়েকজন দেখছি কন্টিনিউ গ্রুপে এসএমএস করছো তোমরা, তাই না? ক্লাসের সময় এসএমএস করছো কন্টিনিউ, কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স দিচ্ছ অ্যাটেনশন দিচ্ছ না। এটা কিন্তু পরে যারা এরকম করবে তাকে নাম মেনশন করা হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, না এই জন্যই হচ্ছে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোশ্চেন করা হবে এর মধ্যে, ঠিক আছে। আমরা ওই সিরিয়ালি নাম দেখবো, তার মধ্যে থেকে হ্যাপাজার্ডলি ফার্স্ট অথবা লাস্ট বা মিডল যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু স্টুডেন্টকে জিজ্ঞেস করবো, ঠিক আছে, যেটা বলা হচ্ছে তার থেকে কোশ্চেন, ওকে স্যার ঠিক আছে। স্টুডেন্টস, ওকে স্যার ওকে ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওয়েলকাম। Okay, sir.